নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পাঠ্যক্রমের স্ট্রং রুটস এর টেক্সচুয়াল গ্রামারের মধ্যে জয়েনিং আলোচনা করব। তাহলে দেরি না করে সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আজকের টপিক জয়েনিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ফ্রম স্ট্রং রুটস। জয়েনিং স্ট্রং রুটস থেকে এক একটা সেন্টেন্সকে এক এক রকমভাবে জয়েনিং করতে বলা হবে, এক এক সেন্টেন্সে জয়েন করতে বলা হবে। সেইভাবে আমরা এক্সারসাইজগুলো করব। ইম্পর্টেন্ট লাইনগুলো বেছে নিয়েছি আমরা। ফার্স্ট কোশ্চেন, মাই ফাদার ওয়াজ জৈনুল আবদিন। কালামের পিতার নাম ছিল মিস্টার জৈনুল আবদিন। হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, ফুল স্টপ। হি হ্যাড নট মাচ ওয়েলথ টু। তার কাছে খুব বেশি ধন সম্পদও ছিল না। বাট হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাই আমরা, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থাকার পাশাপাশি তার সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, সেই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এবার সাবঅর্ডিনেট ক্লজ এক বা একাধিক থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি কি আমরা যে অনেকগুলো কটা সেন্টেন্স। মাই ফাদার ওয়াজ জৈনুল আবদিন একটা সেন্টেন্স, হি হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন আরেকটা সেন্টেন্স, থার্ড সেন্টেন্স হচ্ছে হি হ্যাড নট মাচ ওয়েলথ টু। তার কাছে টু বলতে আমরা ও বাংলায় যেরকম বলি, বাট হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। ঠিক আছে, টেক্সচুয়াল লাইন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার এখানে যে বাট দিয়ে যে সেন্টেন্সটা লাস্টে দেওয়া হলো, এই বাটটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কমপ্লেক্স করার জন্য। ছোটোবেলায় শিখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। এই ধরনের যখন ট্রান্সফরমেশন করেছো তোমরা, তখন জেনেছো যে বাট থাকলে পরে কি কমপ্লেক্স করার সময় দো, অলদো সাধারণত এই দুটো দিয়ে করতে হয়। ঠিক সেই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। ঠিক আছে, মানে কি যে আমার পিতা জৈনুল আবদিনের না ছিল খুব বেশি ফর্মাল এডুকেশন, অর্থাৎ খুব বেশি শিক্ষিত ছিলেন না, আবার এটাও ছিল না আবার ওটাও ছিল না। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এক্ষেত্রে আমরা ব্যবহার করি কো রিলেটিভস নাইদার আর নর। এই যে নাইদার, এই যে নর। ঠিক আছে, দুটো জিনিস এটাও না ওটাও না, এই ধরনের অর্থ ব্যবহার করার জন্য নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, অর্থাৎ তার কাছে খুব বেশি ধন সম্পদও ছিল না। দো, এই যে যদিও, হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ এই দুটো কথা হচ্ছে বিপরীতধর্মী কথা। একটাতে তার কাছে কিছুই ছিল না, খুব বেশি শিক্ষিতও ছিলেন না, এই অর্থ ব্যবহার করা হচ্ছে। আরেকটাতে বলা হচ্ছে যে তিনি গ্রেট ইননেট উইজডম পজেস করতেন, অধিকার করতেন অগাধ জ্ঞান এবং অন্তর্নিহিত জ্ঞান অধিকার করতেন। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ দানবীর ছিলেন, দয়ালু ছিলেন। তাহলে এই দুটো কথা পরস্পর বিপরীতধর্মী, এই জন্য আমরা এই প্রশ্নটার মধ্যেও বাট দেখতে পেয়েছিলাম এবং সেটাকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ চাই আমাদের, তাই তো? আর সেই সাবঅর্ডিনেট ক্লজের ভূমিকাটা পালন করলো হচ্ছে এই যে দো হি পজেসড এ গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এটা আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? নেক্সট সেন্টেন্স, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ পৈতৃক বাড়ি। আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। এটা তৈরি হয়েছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। এটাকে দুটো সেন্টেন্স দেওয়া হলো, বললো কি কমপ্লেক্স করতে একবার, আবার সিম্পল করতে একবার। তো দেখি কমপ্লেক্স করলে কি হয়। প্রথমে কমপ্লেক্স আছে, তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তারপরেই বলা হচ্ছে ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। এখানে ইট বলতে কিন্তু সেই অ্যানসেস্ট্রাল হাউসটাকেই বোঝানো হচ্ছে। তাহলে আমি যদি জয়েন করার সময় এখানটা একটা হুইচ দিয়ে জয়েন করি, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য 19th century, এবং হুইচ দিয়ে কাকে বোঝালো? ঠিক সেই অ্যানসেস্ট্রাল হাউসটাকেই বোঝালো।
অর্থাৎ দুটো পাশাপাশি থাকতে হবে, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হয় এবং কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট তারপরে কি বলা হচ্ছে, সিম্পল করতে বলা হচ্ছে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, যে একটাই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ক্লজ হবে। অর্থাৎ মেন ভার্ব একটাই থাকবে, ফাইনাইট ভার্ব একটাই থাকবে এবং নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। অর্থাৎ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি এটা আমাদের অ্যাডজেক্টিভ রূপে বসলো। কার অ্যাডজেক্টিভ? ওই অ্যানসেস্ট্রাল হাউসটার অ্যাডজেক্টিভ। অ্যানসেস্ট্রাল হাউসটার সময়, হ্যাঁ, কোন সময় তৈরি হয়েছিল সেই সময়টাকে বোঝানো হচ্ছে বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। অর্থাৎ এটা কিন্তু এখানে অ্যানসেস্ট্রাল হাউসের অ্যাডজেক্টিভ রূপে বসেছে, কোনো ভার্ব, এই বিল্টটা কিন্তু তুমি সিঙ্গুলার এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি, ঠিক আছে। এখানে মেন ভার্ব কিন্তু একটাই, বিল্ট কিন্তু এখানে মেন ভার্ব না। বিল্ট লিভড, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। এখানে লিভডটা হচ্ছে আমাদের মেন ভার্ব, অর্থাৎ একটাই ফাইনাইট ভার্ব, তাই এটা সিম্পল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, আই নর্মালি এট উইথ মাই মাদার, ফুল স্টপ। I sat on the floor of the kitchen, আবার full stop. She would place a banana leaf before me, full stop. অর্থাৎ আমি কিচেনের মেঝেতে বসে পড়তাম এবং she অর্থাৎ আমার মা, যাকে আমরা আশি আম্মা বলে চিনি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। কমপ্লেক্সে জয়েন করতে বলা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। I normally ate with my mother, দিয়ে দিলাম আই নর্মালি এট উইথ মাই মাদার। কীভাবে বসতাম? সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অর্থাৎ আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এইটাকে আমি আই নর্মালি এট উইথ মাই মাদার এটার সঙ্গে একটা কি অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল হিসেবে জুড়ে দিলাম। এবার পার্টিসিপলটা কি জিনিস? ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, আবার নাও হতে পারে। অর্থাৎ ভার্বটা যখন একই সঙ্গে অ্যাডজেক্টিভের কাজ করে, সেই অবস্থাটাকে অর্থাৎ সেই অ্যাডজেক্টিভ অর্থাৎ সেই ভার্বাল অ্যাডজেক্টিভটাকে আমরা পার্টিসিপল বলি। ঠিক এখানেও সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অর্থাৎ কিচেনের মেঝেতে বসে আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম, এটা বোঝানো হচ্ছে। এবার এই দুটো সেন্টেন্স তো জুড়ে গেল, তারপরে এখানে বলা হচ্ছে আমাকে কমপ্লেক্স করতে, অর্থাৎ এখনও কিন্তু আমি সাবঅর্ডিনেট ক্লজ দিতে পারিনি কমপ্লেক্স করার জন্য। she would place a banana leaf before me, এই অংশটা এখনও জয়েন করা হয়নি, এই সেন্টেন্স এই ক্লজটাকে এখনও জয়েন করা হয়নি। তাহলে এবার আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কিচেন একটা জায়গা এবং সেইখানেই তিনি কি করতেন? she would place a banana leaf before me, আমি যেখানে বসতাম, where she would place a banana leaf before me, where দিয়ে কি হচ্ছে? ঠিক সেই কিচেনটাকেই বোঝানো হচ্ছে যেখানে তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। তাহলে হোয়ার দিয়ে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারলাম, অতএব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পেজে যাচ্ছি। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দিরটি রামেশ্বরম স্থানটিকে তীর্থযাত্রীদের কাছে খুব বিখ্যাত করে তুলেছিল। ইট ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। কমপ্লেক্স করতে হবে, সিম্পল করতে বলা হচ্ছে। কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে? আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ আনবো? দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। এবার বোঝো, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? ইট ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক, দ্য শিবা টেম্পলকে। তাহলে আমি যদি এই ইট ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস এইটাকে এই ইটের জায়গাটাতে একটা হুইচ দিয়ে এটাকে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ করতে পারি, আর হুইচ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? দ্য শিবা টেম্পলকে বোঝানো হচ্ছে। তার মানে দ্য শিবা টেম্পল, তারপরে হুইচ ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস যদি দেই, তারপরে যদি মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস, হবে না? অবশ্যই হবে, সেটাই করা হয়েছে। দেখো
The Shiva temple, which was about a 10-minute walk from our house. It chilo ki? It was about a 10-minute walk from our house. Made Rameshwaram very famous to pilgrims. হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আনলাম, which was about a 10-minute walk from our house, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এইভাবে এটা কমপ্লেক্স হলো। তারপরে সিম্পল করতে বলা হচ্ছে। সিম্পল সেন্টেন্স আমরা জানি কি, যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে দেখা যাক, দ্য শিবা টেম্পল, শিবা টেম্পলটার অ্যাডজেক্টিভ রূপে এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস হলো, কোনো ভার্ব নেই কিন্তু। দ্য শিবা টেম্পল 10 মিনিটের হাঁটা পথ আমাদের বাড়ি থেকে, এইভাবে বলা হচ্ছে, কোনো ভার্ব ইউজ করা হয়নি কিন্তু। এই ওয়াকটা কিন্তু এখানে ভার্ব না, এটা নাউন। মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস, এই শিবা টেম্পলটার নাউন ইন অ্যাপোজিশন রূপে ব্যবহার করা হচ্ছে এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা কাকে বোঝাচ্ছে? আবার ওই শিবা টেম্পলটাকেই বোঝাচ্ছে। তাই এটা নাউন, আর তার অ্যাপোজিশন হচ্ছে এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। এটা সিম্পল সেন্টেন্স করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে? এবার তারপরে আসলো তার ভার্ব, অর্থাৎ এই সাবজেক্ট হচ্ছে দ্য শিবা টেম্পল। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল যুক্ত হবে, তেমনি সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি, এবং এদেরকে জয়েন করার জন্য আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার্স ব্যবহার করি। তা এইবার লক্ষ্য করে দেখো, দুটো সেন্টেন্স এখানটা দেওয়া হয়েছে, দুটোই কিন্তু পরস্পর বিরোধী, পরস্পর বিপরীত ধর্মী দুটো সেন্টেন্স। কীরকম? আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া, আমি মানে কিচ্ছু বুঝতে পারতাম না সেই সবার এই প্রেয়ার যেগুলো চ্যান্ট করা হতো, মন্ত্র উচ্চারণ করা হতো। আবার বলা হচ্ছে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দেয়ার ইজ গড, আমি সম্পূর্ণ কনভিন্সড হয়ে যেতাম যে তারা ভগবানের সংস্পর্শে আসতে পারত। তাহলে দুটো কি পরস্পর বিরোধী বাক্য নয়? এই ক্ষেত্রে আমরা করব কি, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হচ্ছে, আমাদেরকে করতে বলা হয়েছে। তা দুটো সেন্টেন্সকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন, বিপরীতধর্মী সেন্টেন্সকে জয়েন করার জন্য, বিপরীতধর্মী দুটো প্রিন্সিপালকে কম্পাউন্ডে জয়েন করার জন্য আমাদের কাছে বাট আছে, বাট। আই হ্যাড নট দ্য ফাইনেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড, আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দেয়ার ইজ গড। বোঝা গেল? হয়ে গেল তোমার কম্পাউন্ড সেন্টেন্স। মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, আমার পিতা প্রার্থনা শেষ করার পরে মসজিদ থেকে বেরিয়ে আসতেন। ফুল স্টপ। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো। দে উড বি ওয়েটিং ফর হিম, তারা তার বেরিয়ে আসার অপেক্ষা করত। তিনখানা সেন্টেন্স দেওয়া হয়েছে, বলছে কমপ্লেক্স করতে, অর্থাৎ তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। When my father came out of the mosque after the prayers, দেখো এখানটা একটা সময়কে বোঝানো হচ্ছে। তুমি যখন নাকি এই ধরনের সেন্টেন্সকে জয়েন করতে বসবা, অবশ্যই এই তিনটা সেন্টেন্স বা পাঁচটা সেন্টেন্স থাকুক না কেন, বারে বারে পড়বা আর বোঝার চেষ্টা করবা যে এখানে এক্স্যাক্টলি তিনটা সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি, একটা রিলেশন খুঁজে বের করতে পারবা যদি বারে বারে পড়ো। দেখো লক্ষ্য করে, মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, তিনি বেরিয়ে আসতেন, ঠিক আছে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, বাইরে অপেক্ষা করতেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ। দে উড বি ওয়েটিং ফর হিম, তারা তার অপেক্ষা করতেন। একটা সময়কে বোঝানো হচ্ছে, তারা অপেক্ষা করতেন কিসের জন্য? আমার পিতা মস্ক থেকে বেরিয়ে আসার জন্য। তারা বসে থাকতো বাইরে কিসের জন্য? আমার পিতার বাইরে বেরিয়ে আসার জন্য। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়কে টার্গেট করে তিনটা সেন্টেন্স কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে টাইম দিয়ে এই সেন্টেন্সটা, তিনটা সেন্টেন্সকে লিঙ্ক করা যাবে একটা টাইমের একটা কনজাংশন দিয়ে। ঠিক সেটাই এখানে করা হয়েছে। when my father came out of the mosque after the prayers, যখন আমার পিতা
প্রেয়ার শেষ করার পরে মস্ক থেকে বেরিয়ে আসতেন, তখন কি হতো? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড অ্যান্ড ওয়েটিং ফর হিম। পরিষ্কার হয়েছে? দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, সেটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট পেজে যাচ্ছি। আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, আমি অনেকটাই বড় হয়ে গেছিলাম প্রশ্ন করার জন্য। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম প্রেয়ার অর্থাৎ প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে। অর্থাৎ রেলিভেন্স মানে কোনো কিছুর প্রাসঙ্গিকতা কি, অর্থাৎ প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করার প্রাসঙ্গিকতা কি, এর যৌক্তিকতা কি, কেন আমরা প্রেয়ার করব। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, তখন আমার পিতা উত্তর দিতেন যে প্রেয়ার অর্থাৎ প্রার্থনার মধ্যে এমন কিছু বিরাট রহস্যময় কিছু নেই, করতে বলা হচ্ছে কমপ্লেক্স। তাহলে এবার তিনটে সেন্টেন্সের মধ্যে আমাকে এমন একটা রিলেশন খুঁজে বার করতে হবে যেটা দিয়ে আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা কনজাংশন দিয়ে তিনটে সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক স্থাপন করতে পারি। ঠিক আছে? আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আমি বড় হয়ে গেছিলাম প্রশ্ন করার মতো বয়সে পৌঁছে গেছিলাম। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম যৌক্তিকতা সম্পর্কে, প্রেয়ারের প্রাসঙ্গিকতা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আবার একটা সময়কে নির্দেশ করা হচ্ছে, যখন ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমি প্রশ্ন করার মতো বড় হয়ে গেছিলাম তখন আমি কি করলাম? আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। ঠিক আছে? টু হুইচ হি রিপ্লাইড, অর্থাৎ আমি জিজ্ঞেস করেছিলাম এবং সেই প্রশ্নে টু হুইচ হি রিপ্লাইড, তিনি উত্তর দিয়েছিলেন, সেই প্রশ্নের প্রতি তিনি উত্তর দিয়েছিলেন। হি রিপ্লাইড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এবার প্রশ্ন হচ্ছে এটা কমপ্লেক্স কিভাবে হলো? ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এইভাবে কমপ্লেক্স হচ্ছে। আবার টু হুইচ হি রিপ্লাইড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এখানেও একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। টু হুইচ হি রিপ্লাইড মি, এখানে একটা দ্যাট উজ্জ্বরূপে আছে। অত কথা এত কিছু বলতে গেলে জটিল হয়ে যাবে, খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে বোঝার চেষ্টা করো যে সাবঅর্ডিনেট ক্লজ এক বা একাধিক থাকতে পারে এবং তোমার কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ হলেই যথেষ্ট, ওটা কমপ্লেক্স হয়ে গেল। প্রয়োজনে তুমি 2, 3, 5টা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারো, ওটা কমপ্লেক্সই থাকবে, অন্য কিছু হবে না। যাই হোক, নেক্সট সেন্টেন্স, নেক্সট কোশ্চেন। হি ফিনিশড দ্য নামাজ, তিনি নামাজ পড়া শেষ করতেন। হি ইউজ টু ওয়াক ডাউন এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি তারপর ছোট্ট একটা নারকেল বাগানের মধ্যে দিয়ে যেতেন। উই ওন্ড ইট, সেই নারকেল বাগানটা আমাদেরই ছিল, মানে আমাদেরই মালিকানায় ছিল। ইট ওয়াজ অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। ইট ওয়াজ মানে দ্যাট কোকোনাট গ্রোভ, ঠিক আছে? সেই নারকেল বাগানটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তো ভালো করে লক্ষ্য করো। হি ফিনিশ দ্য নামাজ, নামাজ পাঠ করা শেষ করতেন। হি ইউজ টু ওয়াক ডাউন এ স্মল কোকোনাট গ্রোভ, তারপর তিনি এরকম একটা ছোট্ট নারকেল বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। সেই নারকেল বাগানটা আমাদেরই ছিল। ইট ওয়াজ অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, সেটা ছিল আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। তা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে কমপ্লেক্স করতে হলে। সেই সাবঅর্ডিনেট ক্লজ তুমি কিভাবে আনবা? রিলেশনটা কি, এবং টাইম না প্লেস, ঠিক আছে, না নাউন, সেই সম্পর্কটা খুঁজে বার করতে হবে। হি ফিনিশ দ্য নামাজ, এটাই হচ্ছে তোমার কি সেন্টেন্স। মানে যখন তিনি নামাজ পড়া শেষ করতেন তখন তিনি বা তারপর তিনি, তাহলে আমাকে সম্পর্কটা বা শুরুটা করতে হচ্ছে একটা টাইম দিয়ে। আর এই টাইমটা না বলা পর্যন্ত তুমি কিন্তু এই সেন্টেন্সটা শুরু করতে পারবে না। লক্ষ্য করে দেখো, এত কিছু হচ্ছে, বা তিনি নারকেল বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতেন, হ্যাঁ, সেই নারকেল বাগানটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। এই কথাগুলো প্রাসঙ্গিক হয় কখন? হয় যখন তিনি
তার নামাজ পাঠ করা শেষ করতেন। তারপরেই এই কথাগুলো আসে এবং প্রাসঙ্গিকতায় আমরা তখন একের পর এক সেই নারকেল বাগান সম্বন্ধীয় প্রশ্নগুলো, কথাগুলো বলতে থাকি। তাহলে তোমাকে শুরু করতে হলে এই টাইমটা দিয়েই শুরু করতে হবে। when he finished the namaz, যখন তিনি নামাজ পড়া শেষ করতেন তখন কি হতো? he used to walk down a small coconut grove we owned. দেখো এই we owned it, এটা কিন্তু এটার সঙ্গে, এই আগের সেন্টেন্সটার সঙ্গে জুড়ে দেওয়া হলো। a small coconut grove we owned about 4 miles from our home, যেটা নাকি আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরত্বে ছিল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেয়ে গেছি, তার মানে এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। তারপরে বলা হয়েছে সিম্পল করতে হ্যাভিং ফিনিশ দ্য নামাজ, এই যে এটাও এক ধরনের পার্টিসিপল। কেমন পার্টিসিপল? হ্যাভিং ফিনিশ দ্য নামাজ, নামাজ পাঠ শেষ করার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু আওয়ার স্মল কোকোনাট গ্রুভ। এখানে আওয়ার স্মল কোকোনাট গ্রুভ মানে আমি আরও শর্ট করে দিলাম, কিভাবে সংক্ষেপে কথাটা বলা যায় উইদাউট ইউজিং এ ডিফারেন্ট ক্লজ, এ ডিফারেন্ট ভার্ব। ঠিক আছে, আমাকে এখানে সিম্পল করতে বলা হচ্ছে, অর্থাৎ আমি এখানে একটাই ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে মেইন ভার্বটা এখানে হ্যাভিং ফিনিশড দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন, অর্থাৎ এখানে হি ইউজ টু ওয়াক ডাউন, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে, তাই আমি এখানে একের বেশি ফাইনাইট ভার্ব ইউজ করতে পারবো না, তাই আমাকে শর্ট তো করতেই হবে। টু আওয়ার স্মল কোকোনাট গ্রুপ অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে হ্যাভিং ফিনিশ দ্য নামাজ এটা কি ধরনের জয়নিং? আমরা জানি পার্টিসিপল 3 প্রকার হয়। এর আগেও সিম্পল সেন্টেন্স করার সময় আমি বলেছি পার্টিসিপল 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা নাকি আমরা দেখি একটু আগে এক জায়গায় দেখলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেই ভার্বটাই একটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পার্টিসিপল মানেই ভার্বাল অ্যাডজেক্টিভ, কিন্তু তার রূপটা আলাদা আলাদা হয়, মিনিংটা একটু একটু পাল্টে যায়। তারপরে আসলো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আরেকটা ঘটনা ঘটবে তখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব, এবং পারফেক্ট হওয়ার কারণে হ্যাভ HAVE তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। হ্যাভিং ফিনিশড, এবার হ্যাভ যেহেতু ইউজ করেছি তাহলে তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে হ্যাভিং ফিনিশ দ্য নামাজ এটার মানে কি? যে নামাজ শেষ করার পরে, আমি একটু আগেই বললাম যে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ শুরু হবে, তাই হ্যাভিং ফিনিশ দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আওয়ার স্মল কোকোনাট গ্রুপ। তাহলে এখানে এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা কিন্তু আবার এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করলো। হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন। কখন হেঁটে যেতেন? হ্যাভিং ফিনিশ দ্য নামাজ, নামাজ শেষ করার পরে। তাহলে এটা তার অবস্থাটাকে বোঝাচ্ছে, তাই এটা একটা ভার্বাল অ্যাডজেক্টিভ এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? এখানে একটাই মেইন ভার্ব ইউজ করা হয়েছে, ইউজ টু ওয়াক ডাউন। আশা করি বোঝাতে পেরেছি, এটা সিম্পল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন অফ কোকোনাটস। তিনি প্রায় 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরতেন। দে ওয়্যার টাইড টুগেদার, তারা অর্থাৎ নারকেলগুলো একে অপরের সাথে বাঁধা থাকতো। দে ওয়্যার থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং তার কাঁধের উপর দিয়ে ঝোলানো থাকতো। সব আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এগুলো তোমাকে জয়েন করতে হবে কমপ্লেক্সে। হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট অনলি দেন, তারপরেই তিনি তার ব্রেকফাস্ট খেতেন। কমপ্লেক্সে জয়েন করতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে আবার এখানে একটা টাইমকে বোঝানো হচ্ছে, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন অফ কোকোনাটস, যখন তিনি বাড়ি ফিরতেন 1 ডজন নারকেল নিয়ে। টাইড টুগেদার, ঠিক আছে, এটাকে তোমাকে একসঙ্গে জুড়ে দিতে হবে। দেখি কি করা হয়েছে। when he would return with about a dozen coconuts tied together and thrown over his shoulder, দেখো and দিয়ে যুক্ত করা হয়েছে, tied together and thrown over his shoulder। দেখো এই টাইডটা কিন্তু ওই কোকোনাটসের অ্যাডজেক্টিভ, আবার থ্রোন ওভার হিজ শোল্ডার এটাও কিন্তু কোকোনাটসের অ্যাডজেক্টিভ। কি অবস্থায় কোকোনাটটাকে বাড়িতে আনা হতো, নারকেলটাকে বাড়িতে আনা হতো, ঠিক আছে, সেই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। নারকেলগুলো কেমন অবস্থায়, কি রূপে বাড়িতে আনা হতো। টাইড টুগেদার বা বাঁধা অবস্থায়, অ্যান্ড থ্রোন ওভার হিজ শোল্ডার তার কাঁধে ঝোলানো অবস্থায়। ঠিক আছে, তাহলে
কমপ্লেক্স হচ্ছে কোথায়, কিভাবে, সাবঅর্ডিনেট ক্লজ কোথায়, when he would return with about a dozen coconuts, যখন তিনি প্রায় 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরতেন, এই যে টাইম বোঝানো হচ্ছে, এবং এটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। টাইড টুগেদার অর্থাৎ সেই কোকোনাটের অ্যাডজেক্টিভ, এ ডজন কোকোনাটস টাইড টুগেদার অ্যান্ড থ্রোন ওভার হিজ শোল্ডার, যখন তিনি বাড়ি ফিরতেন এই অবস্থায়, হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট অনলি দেন, তারপরেই তিনি তার ব্রেকফাস্ট নিতেন, প্রাতরাশ নিতেন, অনলি দেন। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পেজে যাচ্ছি। I have endeavored to understand the fundamental truths, আমি উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, অর্থাৎ ফান্ডামেন্টাল অর্থাৎ প্রাথমিক সত্যগুলো, জীবনের প্রাথমিক সত্যগুলো। দে ওয়্যার রিভিলড টু মি বাই মাই ফাদার, এবং সেই সত্যগুলো আমার কাছে আমার বাবা প্রকাশ করেছিলেন, আমার পিতার দ্বারা প্রকাশিত হয়েছিল। I feel convinced that there exists a divine power, এবং আমি কনভিন্সড হয়ে যেতাম, আমি খুব মনে প্রাণে বিশ্বাস করতাম যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তি, একটা অলৌকিক শক্তি বিরাজ করছে, বিরাজমান। এবং তারপর কি, ইট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন অ্যান্ড ফেলিয়ার, এবং এটা একজন ব্যক্তিকে কনফিউশন এবং ফেলিয়ার এগুলো থেকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। কমপ্লেক্সে জয়েন করতে বলা হচ্ছে। I have endeavored to understand the fundamental truths. They were revealed to me by my father. I feel convinced that there exists divine power. সেই ডিভাইন পাওয়ারটা কি বলা হচ্ছে আবার, ইট ক্যান লিফট ওয়ান আপ, অর্থাৎ এখানে আমি জয়েন করে দিতে পারি, which can lift one up from confusion and failure। তাহলে এই জায়গাটাতে আমার অলরেডি কাজটা সহজ হয়ে গেল। এবার দেখি কীভাবে করা হয়েছে। I have endeavored to understand the fundamental truths, ঠিক আছে। দে ওয়্যার রিভিল টু মি বাই মাই ফাদার, সেই দেটা কিন্তু আবার ওই ফান্ডামেন্টাল ট্রুথসকেই বোঝাচ্ছে, তাই আবার এখানটা একটা হুইচ দিয়ে, ফান্ডামেন্টাল ট্রুথস হুইচ ওয়্যার রিভিল টু মি বাই মাই ফাদার। ঠিক আছে, কিসের জন্য, কি উদ্দেশ্যে? আই ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, টু ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ। আমি একটু আগে হুইচ দিয়ে বললাম, এখানে দ্যাট দিয়ে করা হয়েছে, তুমি চাইলে হুইচ দিয়ে করো। এবার হুইচ দিয়ে করলে পরপর দুবার হুইচ ব্যবহার করা হচ্ছে, তাই এখানে হয়তো দ্যাট ইউজ করা হয়েছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন অ্যান্ড ফেলিওর। নেক্সট সেন্টেন্স, তার আগে বলে নিই এটা কমপ্লেক্স কীভাবে হচ্ছে। হুইচ দিয়ে দুবার, এখানে একবার দ্যাট দিয়ে, একবার হুইচ দিয়ে দুবার এখানে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হয়েছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা একটা বেশ বড় সড়ো পাকা বাড়ি ছিল, অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, আগেকার দিনে, অর্থাৎ কবে তৈরি হয়েছিল সেটা আমরা একটু আগেই শুনলাম, 19th সেঞ্চুরি, মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে তখনকার দিনে লাইমস্টোন এবং ব্রিক অর্থাৎ ইট দিয়ে বাড়ি তৈরি হতো, পাকা বাড়ি। তো দ্য হাউস ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট, এটা একটা রাস্তার নাম, ইন রামেশ্বরম, বাড়িটি এই রামেশ্বরমের এই স্ট্রিটে অবস্থিত ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, কিভাবে করা যায়। It was a fairly large pakka house of limestone and brick. The house was on the Mock Street in Rameshwaram. দেখো, ইট দিয়ে শুরু করা হচ্ছে, ইট দিয়ে কিন্তু সেই বাড়িটাকেই বোঝানো হচ্ছে, কিন্তু আমরা যখন জয়েন করব তখন ইট দিয়ে শুরু করব না, আমরা সেই বাড়িটার পরিচয় দিব আগে। ঠিক আছে, দ্য হাউস which was on the Mock Street in Rameshwaram, অর্থাৎ দ্য হাউস ওয়াজ অন দ্য মক স্ট্রিট রামেশ্বরম, এটাকে করলাম সাবঅর্ডিনেট ক্লজ। দ্য হাউস, ইটের জায়গায় আমি দ্য হাউস ব্যবহার করলাম, তারপরে দিয়ে দিলাম হুইচ ওয়াজ অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। হ্যাঁ, এই দ্য হাউসের জায়গায় আমি হুইচ দিয়ে, হুইচ ওয়াজ অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। হ্যাঁ, ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সাবঅর্ডিনেট ক্লজ কোথায় পাচ্ছি আমরা? হুইচ ওয়াজ অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, এইটুকুটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় অনেক পুরনো একটি মসজিদ ছিল। মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স, আমার পিতা আমাকে
সন্ধ্যাবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। দেখো এখানটা দুটো সেন্টেন্সের মধ্যে একটা স্থানকে নিয়ে নির্দেশ করা হচ্ছে। সেটা কি, কোন স্থান? একটা ওল্ড মস্ক, ঠিক আছে। মাই ফাদার উড টেক মি দেয়ার, আবার সেই স্থানটার কথা বলা হলো। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশনটা কি? একটা স্থান, একটা প্লেস। তাহলে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। তাহলে আমি কনজাংশনটা কি ব্যবহার করলাম? হোয়ার, একটা স্থানকে বোঝানোর জন্য। আর এই হোয়ার দিয়েই দুটো সেন্টেন্স, দুটো ক্লজ জয়েন হয়ে গেল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পেজে যাচ্ছি। পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এটা আমি, তুমি কেন, সারা পৃথিবী জানে। রামেশ্বরম টেম্পলে তখন, সেই সময়ে, এটা বুঝে নিতে হবে যে যখন আমাদের এপিজে আব্দুল কালাম যখন এই ছোটবেলায় বাবার সঙ্গে সেই রামেশ্বরম টেম্পল বা মস্কে যেতেন, তখনকার সেই সময়কার গল্প তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, তার জীবনের কাহিনী। তো তখন রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট অর্থাৎ প্রধান যে পুরোহিত তিনি ছিলেন পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, তার নাম। হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তিনি আমার পিতার একজন খুব ভালো বন্ধু ছিলেন। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, বুঝে নাও দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশনটা কিভাবে হলো। রিলেশনটা কি? যে একজন ব্যক্তি, সেই ব্যক্তিটাকে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী। তাহলে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এইভাবে ফার্স্ট সেন্টেন্সটাকে আমরা ভেঙে দিলাম। পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটাকে করে দিলাম হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তারপরে এই যে প্রশ্নের মধ্যে পরের সেন্টেন্সটার মধ্যে হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? পাকশি লক্ষ্মণা শাস্ত্রীকে। তাহলে এটাকে বাদ দিয়ে এইটার জন্য আমরা একটা হু ইউজ করে ফেলেছি আগেই, ঠিক আছে। তাহলে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, এই হি এর জায়গায় পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ব্যবহার করে ফেলেছি আগেই। তাহলে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তাহলে হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি তার হাত রাখলেন আমার কাঁধের উপরে। হি লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ, তিনি সরাসরি আমার চোখের দিকে তাকালেন। সিম্পল করতে বলা হচ্ছে, কিভাবে করবে? ওয়ান অ্যান্ড অনলি ফাইনাইট ভার্ব, ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ। এই অবস্থায় তিনি সরাসরি আমার চোখের দিকে তাকালেন, তাই তো। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তার মানে আমার কাঁধে হাত রেখে তিনি হি লুকড স্ট্রেইট ইনটু মাই আইজ। এইভাবে যদি আমি এটাকে ইংরেজিতে সাজাই, তাহলে আমি এখানে একটা পার্টিসিপল ইউজ করতে পারবো। কিভাবে? পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, ঠিক আছে। আমার কাঁধের ওপর হাত রেখে হি লুক স্ট্রেট ইনটু মাই আইজ। তাহলে এখানে মেন ভার্ব একটাই, কিন্তু কোনটা? হি লুক স্ট্রেট ইনটু মাই আইজ। এখানে লুকড হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে পুটিংটা কি? পুটিং হচ্ছে পার্টিসিপল, এটা তার অবস্থাটাকে বোঝাচ্ছে। পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, হি তার অবস্থাটাকে বোঝাচ্ছে পুটিং দিয়ে, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ পার্টিসিপল। পরিষ্কার? নেক্সট, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণের জন্য সে কিছুই বলল না। ইট সিম দ্যাট হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, কালামের পিতাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে তিনি বললে ভালো হয়, তাকে উপযুক্ত সম্মান দেওয়া হয়। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না। কেন? ইট সিমড, মনে হচ্ছিল, দ্যাট হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মনে হচ্ছিল যে তিনি বোধহয় বিচার করছেন আমার ক্যাপাসিটি, আমার ক্ষমতা বিচার করছেন। কিসের ক্ষমতা? টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, অর্থাৎ তার কথাগুলোকে অনুধাবন করার ক্ষমতা হয়েছে কিনা আমার মধ্যে, সেটা বিচার করছিলেন।
সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে, কিভাবে করব। সিমিংলি ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, প্রতীয়মান হচ্ছিল যে কিছুক্ষণের জন্য তিনি কিছুই বলছিলেন না। কি করতে, কি উদ্দেশ্যে? টু জাজ মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, এই উদ্দেশ্যে। তাহলে আমি জয়েন যে করলাম, একবার তো আমি অ্যাডভার্ব ইউজ করলাম সিমিংলি, এবং তারপর আমি আরেকটা জিনিস ইউজ করলাম এখানে, টু জাজ, অর্থাৎ ইনফিনিটিভ। এবার ইনফিনিটিভ হচ্ছে আমাদের একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব ইউজ করা যেতেই পারে, কিন্তু এখানে একটা ফাইনাইট ভার্ব, একটা মেন ভার্ব লাগবে, সেটা কোথায়? সিমিংলি ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, সেড এই হচ্ছে মেন ভার্ব। নাথিং, কিছুই বললেন না। কি করতে? টু জাজ মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। টু কম্প্রিহেন্ড তো আগের থেকেই দেওয়া ছিল, তাই এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করার জন্য ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে জয়েন করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি সেই জয়েন করা হয়েছে টু জাজ এইটুকু, এই ইনফিনিটিভটা দিয়ে। এই ইনফিনিটিভটা তো আমার প্রশ্নেই দেওয়া ছিল, তাই এটাকে আমি ধরছি না। যাই হোক, নেক্সট সেন্টেন্স, ফেয়ার মোর আউটসাইডার্স, ঠিক আছে, এট উইথ আস, অনেক আউটসাইডাররা, অনেক বাইরের লোকেরা আমাদের সঙ্গে খেতে বসত। আই এম কোয়াইট সার্টেন, এই বিষয়ে আমি বেশ নিশ্চিত ছিলাম। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। সিম্পল সেন্টেন্স করার চেয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা অনেকটাই সহজ। আই এম কোয়াইট সার্টেন দ্যাট, আমি বেশ নিশ্চিত ছিলাম যে, ফেয়ার মোর আউটসাইডার্স এট উইথ আস, হয়ে গেল তোমার দ্যাট ফেয়ার মোর আউটসাইডার্স এট উইথ আস, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। স্ট্রং রুটস থেকে আরও অন্যান্য টেক্সচুয়াল গ্রামারের আইটেমগুলি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।